পৃষ্ঠ সংখ্যা 86। প্রশ্ন 4, দক্ষিণ ভারতে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের কারণ সম্পর্কে আলোচনা করে। প্রতিদ্বন্দ্বিতায় ফরাসিরা কেন পরাজিত হয়েছিলেন? ভাস্কো দা গামা কর্তৃক ইউরোপ থেকে ভারতে আসা জলপথ আবিষ্কৃত 1498 খ্রিস্টাব্দে হওয়ার পরবর্তীকালে যেসব ইউরোপীয় বণিক জাতি ভারতে বাণিজ্য করতে এসেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ইংরেজ ও ফরাসিরা। দাক্ষিণাত্যে ইংরেজরা মাদ্রাজ এবং ফরাসিরা পণ্ডিচেরিতে তাদের প্রধান বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করেন। দাক্ষিণাত্যে আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে অষ্টাদশ শতকে ইংরেজ ও ফরাসিদের দ্বন্দ্বের কাহিনী ভারত ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা। দাক্ষিণাত্যে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের কারণ। দাক্ষিণাত্যে ইংরেজ ও ফরাসিদের প্রতিদ্বন্দ্বিতা ও বিরোধের বিভিন্ন কারণ ছিল। কারণগুলো হলো: 1. মার্কেন্টাইল মতবাদ, বাণিজ্যে একচেটিয়া অধিকার প্রতিষ্ঠার বিষয়ে অষ্টাদশ শতকে মার্কেন্টাইনবাদ নামে অর্থনৈতিক মতবাদ বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই মতবাদে বলা হয় যে কোনো জাতিকে সম্পদশালী হতে হলে বিশ্ব বাণিজ্যে তাকে একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ভারতের রপ্তানি বাণিজ্যের উপরে একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ইংরেজ ও ফরাসিরা প্রতিদ্বন্দ্বিতায় নামে। 2. মোগল শক্তির দুর্বলতা, মোগল সময়ে আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল শক্তির দ্রুত অবক্ষয় শুরু হয়। তাছাড়া মোগলদের শক্তিশালী নৌবহর না থাকা দ্বারা ভারতীয় বাণিজ্য ও বণিকদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। এই সুযোগে ইংরেজ ও ফরাসিরা ভারতে নিজেদের বাণিজ্যিক একাধিপত্য প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়ে ওঠে। 3. ইউরোপের বিবাদ, বিভিন্ন কারণে ইউরোপের ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে তীব্র শত্রুতা ও বিবাদ ছিল। বিবাদের ফলে ইউরোপে ইংল্যান্ড ও ফ্রান্স পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ত। ইউরোপের যুদ্ধের সূত্র ধরে ভারত ও ইঙ্গো ফরাসির সংঘাত শুরু হয়। 4. দেশীয় রাজাদের দুর্বলতা, ইঙ্গো ফরাসি শক্তি উপলব্ধি করেছিল যে ইউরোপীয় শক্তির তুলনায় ভারতের দেশীয় রাজাদের সামাজিক শক্তি দুর্বল ছিল। এই দুর্বলতার সুযোগে ইঙ্গো ফরাসি উভয় শক্তি দেশীয় রাজসিংহাসনে নিজেদের হাতের পুতুল শাসক বা পাপেট বসিয়ে এদেশে বাণিজ্যে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা নীতি গ্রহণ করে। ইঙ্গো ফরাসি দ্বন্দ্বে ফরাসিদের পরাজয়ের কারণ। ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের কারণ দক্ষিণ ভারতে 3টি ইঙ্গো ফরাসি যুদ্ধ বা কর্ণাটকের যুদ্ধ সংঘটিত হয়। তৃতীয় কর্ণাটকের যুদ্ধ 1756 থেকে 63 খ্রিস্টাব্দ। ভারতের ফরাসি শক্তি চূড়ান্তভাবে পরাজিত হয় এবং ভারতে ইংরেজদের একাধিপত্য প্রতিষ্ঠিত হয়। ইঙ্গো ফরাসি শক্তি পরাজয়ের বিভিন্ন কারণ ছিল। এই কারণগুলি হলো: 1. বাণিজ্য অবহেলা, বাণিজ্যের সুযোগ সুবিধা লাভের উদ্দেশ্যে ইংরেজরা ভারতের রাজনীতিতে অংশগ্রহণ করে, তাই তারা ভারতের যুদ্ধ বা অন্য কোনো পরিস্থিতিতে তাদের বাণিজ্যিক উপেক্ষা করেনি। অন্যদিকে ফরাসিরা ভারতের বাণিজ্য যথেষ্ট অবহেলা করে এবং বাণিজ্যে ব্যর্থ হয়ে রাজনীতিতে অংশ নেয়, ফলে তাদের সর্বদা ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে অর্থ সংকটে ভুগতে হয়। 2. ইংরেজদের বাণিজ্যিক সমৃদ্ধি, ভারতে ফরাসিদের তুলনায় ইংরেজদের বাণিজ্য বেশি সমৃদ্ধ ছিল। এই অবস্থায় কর্ণাটকের তৃতীয় যুদ্ধের আগে ইংরেজরা বাংলায় আধিপত্য প্রতিষ্ঠায় সক্ষম হলে বাংলা বিপুল পরিমাণ অর্থ সম্পদ তারা দাক্ষিণাত্যে ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের সুযোগ পায়। অন্যদিকে ভারতে ফরাসি কোম্পানি অর্থাভাব ছিল প্রবল। 3. নৌবহরের অভাব, ভারতে বিদেশিদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য শক্তিশালী নৌবহর থাকা অত্যন্ত প্রয়োজন ছিল। ইংরেজরা তাদের শক্তিশালী নৌবহরের সাহায্যে ভারতের সমুদ্র উপকূল নিয়ন্ত্রণ করত। ইঙ্গো ফরাসি যুদ্ধেও ইংরেজরা নৌবহরের সুবিধা পায়। শক্তিশালী নৌবহরের অভাবে ফরাসিরা যুদ্ধে পিছিয়ে পড়ে। 4. শিল্প বিপ্লব, অষ্টাদশ শতকে ইংল্যান্ডের শিল্প বিপ্লবে সংঘটিত হলে ইংরেজরা স্বদেশে কলকারখানাগুলির জন্য কাঁচামাল সংগ্রহে এবং উৎপাদিত পণ্য বিক্রির জন্য বাজার দখল করতে অত্যন্ত উৎসাহ তৎপরতা দেখায়, কিন্তু ফরাসিদের মধ্যে এরূপ উৎসাহ দেখা যায়নি। 5. জনসমর্থনের অভাব, ব্রিটিশ কোম্পানি ছিল জনগণের প্রতিষ্ঠার পিছনে ব্যাপক জনসমর্থন ছিল, কিন্তু ফরাসি কোম্পানি ছিল রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান যারা পিছনে কোনো জনসমর্থন ছিল না। তাই প্রথম থেকেই ফরাসি কোম্পানি যথেষ্ট দুর্বল ছিল। 6. উপনিবেশ রক্ষায় অনাগ্রহ, সপ্তমাসের যুদ্ধের সময় ইউরোপ এবং আমেরিকা ইঙ্গো ফরাসি বিবাদ চললে ইংরেজরা ভারত সহ বিভিন্ন উপনিবেশগুলি রক্ষায় আগ্রহী ছিল, কিন্তু ফরাসি সম্রাট ও মন্ত্রীরা ইউরোপে প্রাধান্য প্রতিষ্ঠায় বেশি আগ্রহী ছিল। উপনিবেশ রক্ষা বা নতুন উপনিবেশ প্রতিষ্ঠায় তাদের বিশেষ আগ্রহ ছিল না। 7. সেনাপতির ত্রুটি, দাক্ষিণাত্যে ইঙ্গো ফরাসি বিবাদের সময় স্যান্ডার্স, আয়ারকুট, ফোর্ড, লরেন্স প্রমুখ ইংরেজ সেনাপতি যুদ্ধক্ষেত্রে অসামান্য যোগ্যতা ও দক্ষতা পরিচয় দিয়েছিল, কিন্তু অধিকাংশ ফরাসি সেনাপতিদের চারিত্রিক ত্রুটি এবং তাদের মধ্যে তীব্র অন্তর্দ্বন্দ্ব ছিল। ফরাসি সেনাপতি লালির ব্যবহার ছিল খুবই রুক্ষ, ডুপ্লে ছিলেন অত্যন্ত দাম্ভিক ও উগ্র, যুদ্ধবিদ্যায় তাদের দক্ষতাও ছিল কম। পৃষ্ঠা সংখ্যা 87। 8. ফরাসি সেনাপতিদের ভুল, ফরাসি সেনাপতিদের বিভিন্ন ভুল ত্রুটি ইংরেজদের বিরুদ্ধে তাদের পরাজয়কে অনিবার্য করে তোলে। কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধের সময় ডুপ্লের কয়েকটি ভুল, ডুপ্লের অপসারণ, পরবর্তীকালে লালির নির্দেশে হায়দ্রাবাদ থেকে বুশির অপসারণ প্রভৃতি ইংরেজদের যথেষ্ট সুবিধা করে দিয়েছিল। প্রশ্ন 5. দক্ষিণ ভারতে আধিপত্য লাভের ক্ষেত্রে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।
ভারতে নিজেদের বাণিজ্যিক ও রাজনৈতিক আধিপত্য গড়ে তোলার লক্ষ্যে ইংরেজ ও ফরাসি শক্তি পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয়। এই দ্বন্দ্ব ইঙ্গো-ফরাসি দ্বন্দ্ব নামে পরিচিত। এই দ্বন্দ্বের পরিণতি প্রথম কর্ণাটকের যুদ্ধ 1746 থেকে 48 খ্রিস্টাব্দ, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ 1749 থেকে 54, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ 1757 থেকে 63। ইঙ্গো-ফরাসি দ্বন্দ্ব প্রেক্ষাপট এক, অসম বাণিজ্য। ভারতে আগত ইউরোপীয় বণিক কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল অধিক শক্তিশালী। প্রথম দিকে ইংরেজ ও ফরাসি বণিকদের মধ্যে বাণিজ্যিক সমতা বজায় ছিল, কিন্তু ধীরে ধীরে ফরাসি বণিকরা বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতায় ইংরেজ বণিকদের তুলনায় পিছিয়ে পড়লে ইঙ্গো-ফরাসি দ্বন্দ্ব অনিবার্য হয়ে পড়ে। 2. রাজনৈতিক আধিপত্যের প্রচেষ্টা। বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে ব্রিটিশ ও ফরাসি কোম্পানি ভারতে এসেছিল, কিন্তু ধীরে ধীরে তারা দেশীয় রাজনীতিতে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা শুরু করে। বাংলায় ব্রিটিশ এবং দাক্ষিণাত্যে ফরাসিরা রাজনীতিতে নিজেদের আধিপত্য গড়ে তোলার উদ্যোগ নেয়। বাংলা ছাড়িয়ে কর্ণাটকের রাজনীতিতেও ব্রিটিশ হস্তক্ষেপ করতে গেলে ইঙ্গো-ফরাসি দ্বন্দ্ব বাধে। 3. অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ। অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে ইংল্যান্ড অস্ট্রিয়াকে, ফ্রান্স প্রাশিয়াকে সমর্থন করে। ইউরোপের রাজনৈতিক সংঘর্ষের জোরে কর্ণাটকের ইংরেজ ও ফরাসি গোষ্ঠী নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। অস্ট্রিয়ার রাজ্যের ষষ্ঠ 4 বাণিজ্য ঘাঁটি নির্মাণ। প্রথমে বাংলায়, পরে সারা ভারতের বাণিজ্য কুঠি নির্মাণের ক্ষেত্রে ফরাসিদের তুলনায় ব্রিটিশ কোম্পানি অনেকটা এগিয়ে যায়। ফরাসিরা বাংলায় চন্দননগর ছাড়া অন্যত্র অধিক বাণিজ্য ঘাঁটি বন্দর নির্মাণে সচেষ্ট হলে ইঙ্গো-ফরাসি দ্বন্দ্ব শুরু হয়। 2. দ্বন্দ্বের বিবরণ। 1. প্রথম কর্ণাটকের যুদ্ধ। প্রথম কর্ণাটকের যুদ্ধ। অরঙ্গজেবের মৃত্যুর পর হায়দ্রাবাদ মোগল অধীনতা থেকে মুক্ত। আইনত কর্ণাটক হায়দ্রাবাদের নিজামের অধীনে থাকলো। নবাব দোস্ত আলী স্বাধীনভাবে রাজ্য শাসন করতেন। দোস্ত আলীর মৃত্যুর পর নিজাম মনোনীত আনোয়ারউদ্দিন কর্ণাটকের নবাব হন। এদিকে কর্ণাটকের সিংহাসনের অন্যতম দাবিদার চাঁদা সাহেব দোস্ত আলীর জামাতা সিংহাসনের পদ থেকে বঞ্চিত হলে তার অনুগামীরা ক্ষুব্ধ হয়। আনোয়ারউদ্দিনের শাসনাধীন মাদ্রাজে ইংরেজ বাণিজ্য কেন্দ্র ও সামরিক ঘাঁটি গড়ে তুলেছিল। ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ চলাকালীন ব্রিটিশ নৌসেনাপতি কমোডোর বার্নেট কিছু ফরাসি যুদ্ধজাহাজ দখল করে নেয়। ডুপ্লের আবেদনে সাড়া দিয়ে মরিশাসের ফরাসি গভর্নর লা বুর্দনে 8টি যুদ্ধজাহাজ নিয়ে সসৈন্যে হাজির হলে ইংরেজরা মাদ্রাজ ত্যাগ করে। মাদ্রাজ পুনরুদ্ধারের লক্ষ্যে ইংরেজরা আনোয়ারউদ্দিনের শরণাপন্ন হয়। ডুপ্লের চালাকিতে ক্ষুব্ধ হয়ে আনোয়ারউদ্দিন ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। মাইলাপুর বা সেন্ট থোমোর এই যুদ্ধে 1746-এ নবাব পরাজিত হন। অবশেষে আইলা-সাপেলের সন্ধির দ্বারা ইউরোপে উত্তরাধিকার যুদ্ধের অবসান ঘটলে পুনরায় ইংরেজরা মাদ্রাজে ফিরে যায়। অবসান ঘটে প্রথম কর্ণাটক যুদ্ধে। 2. দ্বিতীয় কর্ণাটক যুদ্ধে। হায়দ্রাবাদের নবাব নিজামুল মুলক মারা গেলে নবাব পদ নিয়ে তার দ্বিতীয় পুত্র জং বাহাদুর জং ও দৌহিত্র মুজাফফর জংয়ের মধ্যে বিদ্রোহ বাধে। এই বিদ্রোহ ডুপ্লের মুজাফফর জংকে সমর্থন জানায়। অপরদিকে কর্ণাটকের নবাব পদ দিয়ে আনোয়ারউদ্দিন ও চাঁদা সাহেবের বিপ্লব ডুপ্লে চাঁদা সাহেবকে সমর্থন করে। দাক্ষিণাত্যে একক রাজনৈতিক কর্তৃত্ব লাভের লক্ষ্যে ডুপ্লে চাঁদা সাহেব ও মুজাফফর জংয়ের সঙ্গে একজোট হন। এই জোটের কাছে অম্বুরের যুদ্ধে 1749 খ্রিস্টাব্দে আনোয়ারউদ্দিন পরাজিত ও নিহত হন। ডুপ্লের মদতে চাঁদা সাহেব কর্ণাটকের নবাব হলে ইংরেজ শক্তি উদ্বিগ্ন হয়ে ওঠে। তারা নাসির জংকে নিজামের পুত্র হায়দ্রাবাদের এবং মোহাম্মদ আলী আনোয়ারউদ্দিনের পুত্রকে কর্ণাটকের সিংহাসনে বসানোর উদ্যোগ নেয়। ফলে ইঙ্গো-ফরাসিদের মধ্যে শুরু হয় দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ। 1749 অবশেষে এক সন্ধি স্বাক্ষরের মাধ্যমে পৃষ্ঠা 88 1755-তে ইংরেজ ও ফরাসি একে অপরের অধিকার করা অঞ্চলগুলো ফেরত দিলে অবসান ঘটে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধের। 3. তৃতীয় কর্ণাটকের যুদ্ধ। ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হলে ভারতে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ বাধে। নৌসেনা প্রধান পোপকের নেতৃত্বে ইংরেজরা বাংলার ফরাসি ঘাঁটি চন্দননগর দখল করে 1757-তে। বন্দিবাসী যুদ্ধ 1760 খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনাপতি আয়ারকুট ফরাসি সেনাপতি কাউন্ট ডি লালিকে শোচনীয়ভাবে পরাজিত করেন। পন্ডিচেরি, মাহে ও জিঞ্জি ফরাসিদের হস্তচ্যুত। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে 1763-তে ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটলে ভারতে ইঙ্গো-ফরাসি দ্বন্দ্ব থামে। 3. ফলাফল। কর্ণাটকে 3টি যুদ্ধের ফলাফল হচ্ছে সুদূরপ্রসারী। ফলাফলগুলো হচ্ছে নিম্নলিখিত। 1. পাশ্চাত্য সাম্রাজ্যবাদের প্রসার। কর্ণাটকের যুদ্ধে ইংরেজদের জয়লাভের পরে ভারতে পাশ্চাত্য সাম্রাজ্যবাদের ভিত্তি আরও দৃঢ় হয় বলে অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন। 2. ইংরেজ কোম্পানি একাধিপত্য প্রতিষ্ঠা। কর্ণাটকের যুদ্ধে শেষ পর্যন্ত পরাজয়ের ফলে ভারতে ফরাসি সাম্রাজ্য স্থাপনের আশা সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায়। এমনকি এদেশে তাদের বাণিজ্য বিস্তারের সম্ভাবনাও নষ্ট হয়। এই যুদ্ধে জয়লাভের পরে এদেশে ইংরেজ কোম্পানি
আধিপত্য প্রতিষ্ঠিত হয়। 3. নতুন সমর কৌশলের প্রবর্তন। সামরিক দিক থেকে কর্ণাটকের যুদ্ধের পরে ভারতে নতুন সমরনীতি ও যুদ্ধ কৌশলের প্রবর্তন হয়। ইংরেজরা আরও বুঝতে পারে যে ভারতীয় সৈন্যদের ইউরোপীয় পদ্ধতিতে শিক্ষা দিলে তারা ইউরোপীয় সৈন্যের সমকক্ষ হতে পারে। 4. ভারতীয় অন্তর্বাণিজ্য বহির্বাণিজ্যের প্রাধান্য। কর্ণাটকের যুদ্ধের শেষ পর্যন্ত ইংরেজ শক্তি বিজয়ী হয়ে ভারতে বহির্বাণিজ্য অন্তর্বাণিজ্য তাদের একচেটিয়া অধিকার স্থাপন করে। এতে দেশীয় বণিকরা ক্ষতিগ্রস্ত হলে বাংলার নবাবের সঙ্গে কোম্পানির তীব্র বিরোধ দেখা যায়। উপসংহার: কর্ণাটকের যুদ্ধে হেরে যাওয়ায় ভারতের ফরাসি সাম্রাজ্য স্থাপনের সম্ভাবনা চিরতরে বিলুপ্ত হয়। যুদ্ধ জেতার সুবাদে সূচনা ঘটে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে। তাই ঐতিহাসিক ফিলিপস বলেছেন যে এই যুদ্ধের ফলে ভারতে বিদেশি আধিপত্যের পথ উন্মুক্ত হয়। প্রশ্ন 6. বক্সারের যুদ্ধের প্রধান কারণগুলো কী ছিল? এই যুদ্ধের ফলাফল বা গুরুত্ব সম্পর্কে কী জানো? বক্সারের যুদ্ধের কারণ কি? মীর কাসিমের স্বাধীনচেতা মনোভাব। মীর কাসিম আলী খান ছিলেন এক অত্যন্ত স্বাধীনচেতা আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি। মির্জাফর পরবর্তী তার 3 বছরের নবাবী শাসনে তিনি পূর্ব ভারতে এক স্বাধীন রাজ্য গড়ে তোলার জন্য বদ্ধপরিকর ছিলেন। এই লক্ষ্য পূরণের জন্য তিনি আর্থিক ও সামরিক বিভাগকে শক্তিশালী করার উদ্যোগ নেন। এছাড়া ইংরেজদের প্রভাব থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে রাজ্য পরিচালনার লক্ষ্যে তিনি মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে বিহারে রাজধানী স্থানান্তর করেন। তার এই উদ্যোগ ইংরেজদের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি করে। ঐতিহাসিক ডডওয়েল এই প্রসঙ্গে বলেছেন যে মীর কাসিম ইংরেজদের নিয়ন্ত্রণমুক্ত হতে চেয়েছিলেন। 2. আর্থিক পদক্ষেপ। একজন স্বাধীন নবাবের মতোই মীর কাসিম আর্থিক সংস্কারের দ্বারা অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিলেন। এই পদক্ষেপগুলো 1. 3. জমিদারদের ওপর কয়েকটি বাড়তি কর চাপান ও ভূমি রাজস্বের হার 1.5 আনা বাড়ান। 1/1.2 আনা বাড়ান। 2. ইংরেজদের প্রতি অনুগত রয়েছেন এমন কর্মচারী ও জমিদারদের তিনি কঠোর হাতে দমন করেন। ইংরেজ মদতপুষ্ট বিহারের নায়েব দেওয়ান নবাবের প্রাপ্য অর্থ পরিশোধ ও হিসাবপত্র দাখিলের আদেশ অগ্রাহ্য করলে তিনি রামনারায়ণকে হত্যা করেন। 3. রাজস্ব আত্মসাৎকারী উচ্চপদস্থ কর্মচারীদের চিহ্নিত করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন এবং কঠোর শাস্তি দেন। 4. আলীবর্দী ও মির্জাফরের পরিবারবর্গের কাছ থেকে তিনি সঞ্চিত অসাধু অর্থ জোর করে আদায় করেন। 3. সামরিক উদ্যোগ। মীর কাসিম এক প্রশিক্ষিত ও সুসজ্জিত সামরিক বাহিনী গঠনের উদ্যোগ নেন। ইউরোপীয় রণকৌশল গ্রহণের পাশাপাশি তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের আফগান, তাতার, পার্সিক, আর্মেনীয়দের সেনাদলে অন্তর্ভুক্ত করেন। আর্মেনীয় গ্রেগরি গুরগিন খাঁকে তিনি তার প্রধান সেনাপতি ও গোলন্দাজ বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ করেন। ফরাসি সামরু ওয়াল্টার রাইনহাউন্ডকেও আর্মেনীয় মার্কারকে তিনি অন্য সময় সমর বিভাগের সেনাপতি নিযুক্ত করেন। এছাড়াও আরমানি কারিগরদের সাহায্য নিয়ে তিনি মুঙ্গেরে কামান ও বন্দুক তৈরি এক অস্ত্র কারখানা নির্মাণ করেন। মীর কাসিমের এই সামরিক উদ্যোগ যুদ্ধ পরিস্থিতি তৈরি করে। পৃষ্ঠা 89। 4. শুল্ক বিবাদ। কোম্পানি কর্মচারীরা যথেচ্ছভাবে ব্যক্তিগত বাণিজ্যে দস্তক বা শুল্ক ছাড়ের সুবিধা নিতে শুরু করে। পরিণামে দেশীয় বণিক গোষ্ঠীর বাণিজ্য ক্ষতিগ্রস্ত এবং নবাবও তার প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হন। লবণ, পান ও তামাক ব্যবসার ক্ষেত্রে ইংরেজ বণিকরা দস্তকের সুযোগ নিয়ে প্রচুর পরিমাণে বাণিজ্য শুল্ক ফাঁকি দেয়। মীর কাসিম নিজে শুল্ক বাবদ বাৎসরিক 25 লক্ষ টাকা ঘাটতির কথা ব্রিটিশ গভর্নরকে জানান। মীর কাসিম এই সংকট মোচনের জন্য ভ্যানসিটেটের কাছে আবেদন জানান, কিন্তু তাতেও সংকটের নিরসন না হয় মীর কাসিম দেশীয় বণিকদের ওপর থেকে শুল্ক তুলে নেন। পরে কোম্পানিকে দেশীয় বণিকদের সঙ্গে প্রতিযোগিতামূলক বাণিজ্যের মুখোমুখি হতে হয়। এতে ইংরেজদের ধৈর্যচ্যুতি ঘটে ও তারা মীর কাসিমকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তৈরি হয়। ফলে উভয়ের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। সংঘটিত হয় বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দের 22 অক্টোবর। বক্সারের যুদ্ধে ফলাফল বা গুরুত্ব। মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত জোটের সঙ্গে ক্লাইভের ইংরেজ বাহিনী বক্সারের প্রান্তরে যে যুদ্ধ বাঁধে তা বক্সারের যুদ্ধ নামে পরিচিত। মীর কাসিমের সেনাপতি মার্কার ও সমরু ইংরেজ সেনাপতি মেজর হেক্টর মনরোর কাছে পরাজিত। 1764 খ্রিস্টাব্দে 22 অক্টোবর ব্রিটিশ শক্তি সুদৃঢ় হয়। মীর কাসিমের সেনাপতি মার্কার ও সমরু ইংরেজ সেনাপতি মেজর হেক্টর মুন্নার কাছে পরাজিত হলে ব্রিটিশ শক্তি সুদৃঢ় হয়। এই প্রসঙ্গে জেমস স্টিফেন বলেছেন, কোট, ভারতে ব্রিটিশ শক্তি উৎস হিসাবে বক্সারকে গণ্য করা হয়, আনকোট। বক্সারের যুদ্ধের গুরুত্বগুলো নিম্নরূপ। 1. ভাগ্য নির্ণায়ক যুদ্ধ হিসাবে
বক্সারের যুদ্ধ ছিল ভারতের ইতিহাসে এক ভাগ্য নির্ণায়ক যুদ্ধ। এই যুদ্ধের ফলাফল যদি ইংরেজদের প্রতিকূলে যেত তাহলে ভারতের ইতিহাস অন্যরকমভাবে লেখা হতো। ঐতিহাসিক বিপানচন্দ্রের মতে এই যুদ্ধটি ছিল ভারতের ইতিহাসের সর্বাধিক নিষ্পত্তিমূলক নির্ণায়ক। 2. ঔপনিবেশিক শাসনের দৃঢ়তায়। পলাশির যুদ্ধে জিতে কোম্পানি ভারতে ঔপনিবেশিক শাসনের প্রথম ধাপ অতিক্রম করে, কিন্তু বক্সারের যুদ্ধে জিতে কোম্পানি ভারতে ঔপনিবেশিক শাসনকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করে। 3. বাংলায় আধিপত্য প্রতিষ্ঠায়। পলাশির যুদ্ধে জিতে বাংলায় ইংরেজ কোম্পানি জয়যাত্রার সূচনা ঘটে, কিন্তু বক্সারের যুদ্ধে জয়লাভ করায় ব্রিটিশ শক্তিকে বাধা দেওয়ার মতো আর কোনো শাসক রইল না। ফলে বাংলায় কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার পথ নিষ্কণ্টক হল। 4. উত্তর ভারতে আধিপত্যের সূচনা। বক্সারের যুদ্ধে জেতার পর কোম্পানি বাংলার আধিপত্যকে দৃঢ় করে উত্তর ভারতের দিকে নজর দেয়। অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা কোম্পানির অনুগত হন এবং নাম সর্বস্ব মোগল বাদশাহ কোম্পানির দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েন। ফলে সমগ্র উত্তর ভারত জুড়ে কোম্পানির আধিপত্যের সূচনা ঘটে। স্যার আলফ্রেড লায়লের মতে যুদ্ধের ফলে ইংরেজ শক্তি উত্তর ভারতে অনুপ্রবেশ করতে সক্ষম হয়। 5. আর্থিক লুণ্ঠনের সূচনায়। বক্সারের যুদ্ধে জয়লাভের পর বাংলার বাণিজ্য ও অর্থনীতির ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় বলা চলে। বাংলার কোম্পানির অবাধ অর্থনৈতিক লুণ্ঠন শুরু হয়। কোম্পানির উচ্চপদস্থ আমলারা নতুন নবাব নিজামউদ্দৌলার কাছ থেকে 15 লক্ষ টাকা উপঢৌকন হিসাবে আদায় করে। পাশাপাশি যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার কাছ থেকে 50 লক্ষ টাকা আদায় করা হয়। 6. দেওয়ানি লাভের ক্ষেত্রে। বক্সারের যুদ্ধে চরম প্রাপ্তি হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও ওড়িশা দেওয়ানি লাভ করেছিল। দেওয়ানি লাভের ফলে একদিকে বাংলার রাজনীতিতে কোম্পানির কর্তৃত্ব দৃঢ় হয়, অপরদিকে কোম্পানির আর্থিক সচ্ছলতা বহুগুণ বেড়ে যায়। উপসংহার: বক্সারের যুদ্ধের পরই বণিকের মানদণ্ড শাসকের রাজদণ্ড রূপে দেখা দিয়েছিল। বক্সার যুদ্ধে জেতার পর থেকে ভারতের ইতিহাসে প্রকৃতপক্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সূচনা হয়। এ প্রসঙ্গে র্যামজে মুর তার মেকিং অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে লিখেছেন, বক্সার বাংলার উপর কোম্পানির শাসন শৃঙ্খলা চূড়ান্তভাবে স্থাপন করেছিল। প্রশ্ন 7. অষ্টাদশ শতকের শেষ থেকে ভারতের ইংরেজ শক্তি প্রসার রোধে বিভিন্ন অঙ্গি-মহীশূর যুদ্ধগুলি বিবরণ দাও। বিভিন্ন অঙ্গি-মহীশূর যুদ্ধ। হায়দার আলী নামে জনৈক ভাগ্যান্বেষী যোদ্ধা অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে মহীশূরে একটি স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে হায়দার আলীর সঙ্গে ইংরেজদের কোনো বিরোধ না থাকলেও কিছুকাল পর উভয় পক্ষের বিরোধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। এর ফলে হায়দার আলী ও তার পুত্র টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে 4টি গুরুত্বপূর্ণ যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধগুলো ছিল ইঙ্গ-মহীশূর যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধগুলির সঙ্গে নিচে আলোচনা করা হলো হায়দার ইংরেজ সম্পর্ক। হায়দার আলী প্রথমে মহীশূরের দুর্বল ওয়াদিয়ার নামের হিন্দু রাজবংশে উচ্ছেদ ঘটিয়ে এবং পরে মহীশূরের দেওয়ান খান্ডেরাওকে অপসারণ করে মহীশূরকে একটি পরাক্রান্ত রাজ্যে পরিণত করে। প্রথম দিকে হায়দার ব্রিটিশ বিরোধী ছিলেন না, তার প্রধান লক্ষ্য ছিল মারাঠা এবং নিজামের আক্রমণ প্রতিরোধ করে মহীশূরের অখণ্ডতা রক্ষা করা। কিন্তু কোম্পানির মাদ্রাজ কর্তৃপক্ষ হায়দার বিরোধী আরকটের নবাব মোহাম্মদ আলীর সঙ্গে সদ্ভাব গড়ে তুললে হায়দারের সঙ্গে ইংরেজদের সম্পর্ক বন্ধুত্বের বদলে শত্রুতায় পরিণত হয়। নিজ সামরিক শক্তি ও কূটনৈতিক বিচক্ষণতায় তিনি দক্ষিণ ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার পথে প্রধান বাধা হয়ে দাঁড়ান। পৃষ্ঠ সংখ্যা 90। ইঙ্গ-মহীশূর যুদ্ধ। কখনো এককভাবে কখনো মারাঠা ও নিজামের সঙ্গে মিলিতভাবে ইংরেজদের বিরুদ্ধে শক্তিজোট গঠন করে হায়দার 2টি যুদ্ধে অবতারণা করেন। প্রথম যুদ্ধ প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময় হঠাৎ একজন অশ্বারোহী সৈন্য নিয়ে হায়দার দক্ষিণ ভারতের ইংরেজদের প্রধান ঘাঁটি মাদ্রাজ উপকণ্ঠে হাজির হন। ভীত মাদ্রাজ কাউন্সিল হায়দারের সঙ্গে মাদ্রাজের সন্ধি 1769 খ্রিস্টাব্দে স্বাক্ষর করতে বাধ্য হন। ভারত ইতিহাসে এটি হলো প্রথম সন্ধি যে ইংরেজ নিজে উপযাচক হয়ে এটি ভারতীয় শক্তির সঙ্গে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল। সন্ধির শর্ত অনুযায়ী হায়দার ও ইংরেজ কর্তৃপক্ষ উভয়ে একে অপরের বিজিত স্থান এবং যুদ্ধবন্দী প্রত্যাপন করেন। এছাড়াও স্থির হয় যে হায়দার তৃতীয় কোনো শক্তির দ্বারা আক্রান্ত হলে তাকে ইংরেজরা রক্ষা করবে। দ্বিতীয় যুদ্ধ। পেশওয়া মাধব রাও মহীশূর আক্রমণ করলেও মাদ্রাজের সন্ধির শর্ত মেনে ইংরেজরা হায়দারকে সাহায্য করেন। এর পাশাপাশি গুন্টুর সমস্যা সৃষ্টির জন্য হায়দার ইংরেজদের ওপর প্রচণ্ড ক্রুদ্ধ হন। এই অবস্থায় হায়দার বুঝতে পারেন যে ইংরেজরাই মহীশূরের প্রধান শত্রু, তাই ইংরেজরা বিরোধী মহীশূর মারাঠা শক্তিজোট গড়ে তোলেন। পরে নিজামকেও জোটে টেনে এনে
তিনি ইংরেজ শক্তির উচ্ছেদে অগ্রসর হন। শুরু হয় দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ। বিভিন্ন রণক্ষেত্রে হায়দার ব্রিটিশ শক্তিকে বিপর্যস্ত করে তোলেন। ঠিক এই সময় 1782 খ্রিস্টাব্দে হঠাৎ হায়দারের মৃত্যু হয়। হায়দার আলী দেশবাসীকে বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তিনি নিজেও অসামান্য দক্ষতা ও সাহসের সঙ্গে লড়াই করে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বুঝিয়ে দিয়েছিলেন যে ভারত মাতার বীর সন্তানরা সহজে পরাজয় স্বীকার করতে রাজি নয়, তারা নিজেদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করতে জানে। ডি লা জৌর DELAA জৌর JOUR তাঁর হিস্ট্রি অফ হায়দার শাহ অ্যান্ড দ্য টিপু সুলতান গ্রন্থে বলেছেন, কোট, হায়দার আলী খান নিঃসন্দেহে এশিয়া মহাদেশের অন্যতম সেরা মহান ব্যক্তিত্ব। হায়দার আলী খান ওয়াজ doubtlessly one of the greatest character Asia has produced. পৃষ্ঠা 90, প্রশ্ন 8, ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক লেখো। ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক। টিপু সুলতান ছিলেন মহীশূরের স্বাধীন সুলতানি প্রতিষ্ঠাতা। হায়দার আলী পুত্র। মহীশূরের বাঘ নামে পরিচিত এই শাসকটি জন্মভূমি রক্ষার জন্য নিজেও তরবারির হাতে যুদ্ধক্ষেত্রে বীরের মতো প্রাণ দিয়েছিলেন। বৈরিতার মনোভাব। মহীশূর শার্দুল টিপু ছিলেন ইংরেজদের ঘোরতর শত্রু। সমসাময়িক ভারতবর্ষে তার মতো ব্রিটিশের ভয়ঙ্করতম শত্রু সম্ভবত কেউই ছিলেন না। দক্ষিণ ভারতে ব্রিটিশের সম্প্রসারণ প্রতিরোধে লৌহর সম দৃঢ়তায় তিনি রুখে দাঁড়ান। দক্ষিণ ভারতে ইংরেজদের শক্তিকে বিলুপ্ত করতে কেবল নিজের শক্তির উপর নির্ভর না করে তিনি ইংরেজদের শত্রু ফ্রান্সের সম্রাট তুরস্কের সুলতানের কাছেও সামরিক সাহায্যের আবেদন জানান। ইঙ্গ-মহীশূর যুদ্ধ। ম্যাঙ্গালোর সন্ধি দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের স্থায়ী নিষ্পত্তি ঘটাতে ব্যর্থ হয়। আসলে এই সন্ধি ছিল নতুন এক যুদ্ধ শুরুর মাঝে সাময়িক বিরতি মাত্র। টিপু সুলতান বুঝেছিলেন যে ক্ষমতার লোভে ইংরেজরা মহীশূর দখল করার চেষ্টা করবে, তাই তিনি গোপনে কনস্টান্টিনোপল, কাবুল, মরিশাস প্রভৃতি দেশের সঙ্গে সামরিক সাহায্যের জন্য যোগাযোগ রাখেন এবং ফরাসি সম্রাট ও তুরস্কের সুলতানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। তৃতীয় যুদ্ধ। ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের সময় ইংরেজরা নিজামের কাছে যে শক্তিসংঘ গঠনের প্রস্তাব পাঠায় তা থেকে টিপুকে বাদ রাখে। টিপুকে জোটের বাইরে রাখায় টিপু অত্যন্ত মর্মাহত হন এবং ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ অধীনস্থ রাজ্য ত্রিবাঙ্কুর আক্রমণ করেন। 1790 কর্নওয়ালিস নিজাম ও মারাঠাদের সঙ্গে মিলিত ত্রিশক্তি জোট গঠন করেন। এই শক্তি জোটের সঙ্গে টিপুর তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে পরাজিত হয়ে টিপু ইংরেজদের সঙ্গে শ্রীরঙ্গপত্তমের সন্ধি 1792-তে স্বাক্ষর করেন, যার ফলে মহীশূর রাজ্য দুর্বল হয়ে পড়ে। যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ টিপু 3,30,00,000 টাকা ও তার 2 পুত্রকে কোম্পানির কাছে জামিন হিসেবে রাখতে বাধ্য হন। সন্ধির শর্তসমূহ। শ্রীরঙ্গপত্তমের সন্ধির মাধ্যমে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটে। সন্ধির ফলে মহীশূর রাজ্যের অর্ধাংশ টিপুর হস্তচ্যুত হয়। এই চুক্তি অনুযায়ী 1 মারাঠারা ওয়ার্ধা থেকে কৃষ্ণা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল লাভ করে। 2 গুটি ও ফুদাপ্পা সহ পেনার নদী থেকে কৃষ্ণা নদী পর্যন্ত অঞ্চল নিজাম পায়। 3 দিন্দিগুল, বরাহমহল, কুর্গ, মালাবার, মাদুরা, সালেম ইংরেজদের হস্তগত হয়। 4 এছাড়া ক্ষতিপূরণ হিসেবে টিপুকে নগদ 3,30,00,000 টাকা ইংরেজদের দিতে হয়। 5 সর্বোপরি সন্ধির শর্ত পালনের নিশ্চয়তা স্বরূপ তার 2 পুত্রকে ইংরেজদের হাতে অর্পণ করতে টিপু বাধ্য হন। 6 উভয় পক্ষে একে অপরকে যুদ্ধবন্দী প্রত্যার্পণ করে। পৃষ্ঠা 91। গুরুত্ব। শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরের ফলে টিপুর পতন নিশ্চিত হয়ে ওঠে। সন্ধির শর্ত অনুযায়ী রাজ্যের অর্ধেকটি হারিয়ে এবং বিপুল ক্ষতিপূরণের বোঝা নিয়ে টিপুর পক্ষে পুনরায় ঘুরে বেড়ানো কঠিন হয়ে পড়ে। এছাড়া ব্রিটিশ মারাঠা নিজাম শক্তিজোট মহীশূরকে ঘিরে ফেলায় মহীশূরের নিরাপত্তা বিঘ্নিত হয়। বরাহমহল, কুর্গ, মালাবার প্রভৃতি অঞ্চলগুলো ব্রিটিশ অধীনে চলে যাওয়ায় মহীশূরের পূর্ব ও পশ্চিম দিক অরক্ষিত হয়ে পড়ে। দিন্দিগুল, দোয়াব সহ কৃষি সমৃদ্ধ অঞ্চলগুলো হাতছাড়া হয়ে যাওয়ায় রাজ্যে আর্থিক বিকাশ রুদ্ধ হয়। তাই মহিবুল হাসান বলেছেন যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি বাস্তবে ওয়েলেসলি কর্তৃক টিপুর চূড়ান্ত পতনের ক্ষেত্র প্রস্তুত করেছিল। 2 চতুর্থ যুদ্ধ। 1799 খ্রিস্টাব্দে ওয়েলেসলি টিপুকে এক চরমপত্র পাঠিয়ে অধীনতামূলক মিত্রতানীতি চুক্তিতে স্বাক্ষরের নির্দেশ দেন। টিপু এই চুক্তি ঘৃণাভরে প্রত্যাখ্যান করলে ওয়েলেসলির নেতৃত্বে ইংরেজ, মারাঠা ও নিজামের জোট মহীশূর আক্রমণ করে। শুরু হয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ। সদাশির ও মলবেরি যুদ্ধে পরাজিত হয়ে টিপু তার রাজধানী শ্রীরঙ্গপত্তমে আশ্রয় নেন। শত্রুপক্ষ রাজধানী অবরোধ করলে সংঘর্ষে টিপু নিহত হন। উপসংহার। টিপু সুলতান আজীবন
বিদেশি শক্তির বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয়েছেন, তবুও তার ব্রিটিশ বিরোধী সংগ্রাম দেশবাসীকে, বিশেষত পরবর্তী প্রজন্মকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে তুলেছিল। যে সময় ভারতীয় রাজনীতিতে দেশীয় শক্তিগুলো একে অপরের সঙ্গে বিবাদে এবং গৃহযুদ্ধে লিপ্ত ছিল, সেই সময় টিপু বিদেশি ইংরেজদের সঙ্গে সংগ্রামে এক মহান দেশপ্রেমী শাসকের পরিচয় দেন।